হঠাৎ এক বৃহস্পতিবারে মেঘ আর বন্যা কোচিন থেকে বের হতেই দেখতে পেল আবির ভাই বাইকের সামনে দাঁড়িয়ে আছে। মেঘকে বের হতে দেখে আবির কিছুটা এগিয়ে আসলো। আবির বন্যার দিকে চাইতে চোখাচোখি হলো দুজনের। বন্যা হাসি মুখে সালাম দিল, ভাইয়া কেমন আছেন? আবির স্বভাবসুলভ গম্ভীর কণ্ঠে উত্তর দিল সালাম দিয়ে, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? বন্যা উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো। আবির স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করল, তুমিই তো বন্যা? বন্যা বলল, জি ভাইয়া। বন্যা পুনরায় বলে উঠল, আমি আসছি ভাইয়া, ভালো থাকবেন, আসছি। মেঘ কথাগুলো বলে বন্যা কোনো রকম পালালো এখান থেকে। আবির মেঘের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে শুধালো, তোর বান্ধবীও দেখা যায় তোর মতোই। মেঘ আহম্মকের মতো চেয়ে প্রশ্ন করলো, কেমন? আবির ঠাট্টা স্বরে বলল, তার ছিঁড়া। মেঘ ভুরু কুচকে বলল, মোটেই না। মেঘ ভেঙচি কেটে গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে। আবির সশব্দে হেসে বলল, চড়ুই পাখিকে গাল ফুলারে পেঁচার মতো লাগে। মেঘ রাগে ফুঁসতে ফুঁসতে আবির ভাইয়ের দিকে চাইল, কিন্তু আবির ভাইয়ের মুখে অকৃত্রিম হাসি দেখে নিজের রাগটা ধরে রাখতে পারল না। মেঘ নিচের ঠোঁট কামড়ে ধরে কয়েক সেকেন্ড অবাক চোখে তাকিয়ে থেকে সহসা মেঘের উষ্ঠ ছড়িয়ে আছে। মেঘ মনে মনে বললেন, আপনার এই হাসিতে আমি বেসামাল হয়ে যাব। আবির বাইকের কাছে গিয়ে হেলমেট পরে নিল। মেঘ কাছে যেতেই মেঘের জন্য কিছুদিন আগেই কেনা একটা হেলমেট নিয়ে মেঘকে পরাতে গেল। মেঘ বলল, আমি পরতে পারবো। আবির গম্ভীর কণ্ঠে শুধালো, আমি পরিয়ে দিলে সমস্যা? মেঘ বুকের ভিতর তোলপাড় চলছে। এটা সে আবির ভাইকে কীভাবে বোঝাবে? আবির ভাইয়ের কাছে আসলে ওনার শরীর থেকে আসা তীব্র ঘ্রাণ মেঘের মস্তিষ্ক নিহরণ পর্যন্ত নাড়িয়ে দেয়। মেঘের বক্ষস্পন্দন জোরালো হয়। নিজেকে সামলানোর সব শক্তি ক্রমে ক্রমে বিলীন হয়ে যায়। মেঘের নিজেও হেলমেট পরিয়ে দিয়ে বাইকে বসলো। মেঘের দিকে চাইতেই মেঘ ঘুরে গিয়ে বাইকে বসলো। আবির বাইক টান দিতেই হুড়মি খেয়ে পড়ল আবিরের পিঠে। নিজেকে সামলে সঙ্গে সঙ্গে দুহাত আবির ভাইয়ের কাঁধে চেপে ধরল। আবির উচ্চস্বরে বলল, আর একদিনও তোকে ধরতে বলবো না, পড়ে গেলে ফেলে চলে যাব। মেঘ চুপচাপ আশেপাশে দেখছে। কত শত কাপল ফুটপাত দিয়ে একসাথে হাঁটছে। কেউ কেউ রাস্তার পাশে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে, কেউ বা শাড়ি পাঞ্জাবি পরে হাঁটছে, আর কত মানুষ বাইকে রিক্সাতে ঘুরছে। তাদের দেখে মেঘ মনে প্রেমানুভূতি জাগ্রত হয়। খুব ইচ্ছে করছিল আবির ভাইকে পিছন থেকে জড়িয়ে ধরা, কিন্তু সাহস হয়নি। সব দ্বিধাদ্বন্দ্ব সরিয়ে আকস্মাত আবিরের পিঠে মাথা রাখল মেঘ। আবির সঙ্গে সঙ্গে বাইকের গতি কমিয়ে মৃদু হেসে ঘাড় ঘুরিয়ে দেখার চেষ্টা করল। মেঘ তা দেখে বুঝতে পেরে সহসা মুখ তুলে স্বাভাবিক হয়ে বসল। আবিরের মুখে হাসিটা কয়েক সেকেন্ড বিলীন হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই একটা বাইক শোরুমের সামনে এসে থামল। মেঘ উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আমরা এখানে কেন আসছি? আবির নিরেট কণ্ঠে বলল, তোর ভাইয়ের জন্য বাইক কিনতে আসছি। মেঘ উত্তেজিত কণ্ঠে শুধালো, সত্যি? আবির মেঘকে নিয়ে ভিতরে ঢুকে বলল, পছন্দ কর। মেঘের উত্তেজনা নিমিষেই মিলিয়ে গেল। আস্তে করে বলে, আমি তো বাইক চিনি না, আর আমার পছন্দ ভাইয়ার কি ভালো লাগবে? আবির শক্ত কণ্ঠে বলল, তানবীরের নির্দিষ্ট কোনো পছন্দ নেই, তাছাড়া তুই ওকে গিফট করবি, এতে পছন্দ না হওয়ার কি আছে? তুই কালো মধ্যে কয়েকটা পছন্দ কর, আমি আছি তো। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে বলল, আমি গিফট করব মানে? আবির কপাল কুঁচকে বলল, এর মানে খুঁজতে হবে না। আবির ঘুরে ঘুরে বাইকের ডিসপ্লে বলছে আর মেঘ পছন্দ করছে। সবশেষে দুটো বাইক নিয়ে কনফিউজড। মেঘ আবির ভাইয়ের দিকে তাকিয়ে ভনিতা ছাড়াই বলে উঠল, দয়া করে দুটো নেওয়ার চিন্তা করবেন না প্লিজ। আবির মেঘে মুখোমুখি হয়ে ছোট করে বলো, আমারটা রেখে এ দুটো নিয়ে নিই। মেঘ চিৎকার দিয়ে উঠল, না, আপনারটা আমার অনেক পছন্দ। আবির মৃদু হেসে সাইডে গিয়ে বসলো। মেঘকে বলল,
তানবীরকে কল দেওয়ার জন্য। আবিরের কথা মতো মেয়ে কল দিয়ে সে কথাগুলো বলছে যা আবির শিখিয়ে দিয়েছে। কিছুক্ষণের মধ্যে তানবীর চলে আসছে। মেয়ে তানবীরের হাত দুটো চিরকুট দিয়ে বলল, যে কোনো একটি তুল। তানবীর বুনুর কথা মতো তাই করল। সহসাময়িক উত্তেজিত কণ্ঠে বলল, সারপ্রাইজড, এটা তোমার গিফট আবির ভাইয়ের তরফ থেকে। আবির পাশ ফিরে মেঘের দিকে চেয়ে বলল, আমাদের দুজনের পক্ষ থেকে। টাকা আমার পছন্দ ওর। তানবীর আবিরের জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। মেঘকে ধন্যবাদ দিল। বাইকের সব কাজ শেষ করে শোরুম থেকে বের হয়ে মেঘ বলল, ভাইয়া ট্রিট দিবা না? তানবীর হাসি মুখে বলল, অবশ্যই দেব, 1 মিনিট ওয়েট করব না। আবিরকে সাইডে নিয়ে তানবীর কানে কানে বলল, ভাইয়া হেল্প করো প্লিজ। আবির কপাল কুঁচকে বলল, কি হেল্প? তানবীর বিড়বিড় করে বলল, তোমার মতো আমিও আমার ওনাকে প্রথমে বাইকে বসাতে চাই। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে তপ্ত স্বরে শুধালো, আমি কাকে প্রথমে বাইকে উঠিয়েছি? তানবীর ঠাট্টা স্বরে বলল, আমার সামনে ঢং করো না ভাইয়া। আমায় বাইকে উঠতে হবে বলে একা একা বাইক কিনে নিয়ে গেছো। মিম আদিকে বাইকে ঘোরাবা দূরের কথা, আমার বাইকে ছুতে দেওয়াও নি। বুনুকে নিয়ে সর্বপ্রথম বাইকে ঘুরছো। বুনুরে নিয়ে ঘোরা কয়েকদিন পর আমায় তোমার বাইকে প্রথম উঠিয়েছিলে। কি ভাবছো আমি জানি না? তুমি যেদিন প্রথম বুনুকে নিয়ে ঘুরছো সেই দিনই আমার বন্ধু আমায় বলেছে। আবি নিঃশব্দে হেসে বলছে, আসতে বলো, শুনে ফেলবে। তানবীর আকুল স্বরে বলো, তাহলে আমার ব্যবস্থা করে দাও দাও প্লিজ। আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল, তোর ওনাকে তো আনতে চেয়েছিলাম, কিন্তু ওনাকে বলার আগেই ছুটে পালিয়েছে। তানবীর সুস্থির ভঙ্গিতে বলো, প্লিজ ভাইয়া। আবির ভুরু কুচকে তাকিয়ে বিড়বিড় করে বলো, তুইও তোর বোনের মতো হয়েছিস। ঠিক আছে দেখছি। আবির মেঘের কাছে এসে শান্ত স্বরে বলল, তানবীরের আজকের কাজ আছে। কালকে পরীক্ষা দিয়ে তোর তার ছেঁড়া বান্ধবীটাকে নিয়ে রিক্সা করে এখানে চলে আসিস। এখন চল। মেঘ জিজ্ঞাসা চোখে চেয়ে শুধালো, কোথায়? আবি তাকাতেই মেঘ মাথা নিচু করে ফেলল। বুঝতে পারলো কথায় কথায় প্রশ্ন করাতে আবি ভাই রেগে গেছে। মেঘ লক্ষ্মী মেয়ের মতো বাইকের পিছনে বসে আছে। ঘণ্টাখানেক মেঘকে নিয়ে বাইকে ঘুরছে। ফুচকা আইসক্রিম থেকে শুরু করে যে স্ট্রিট ফুড পেয়েছে মেঘের পছন্দ মতো সবই কিনে খাইয়েছে আবির। বিকেলের পর থেকে আবহাওয়া খারাপ হতে শুরু করেছে। পর্যায়ক্রমে মেঘের গর্জন শুরু হয়ে গেছে। মেঘ তখন আচার খেতে ব্যস্ত। আবির মেঘের দিকে চেয়ে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, বৃষ্টি শুরু হয়ে যাবে তো, বাসায় যাবি না? মেঘের আচার খেতে খেতে আবির ভাইয়ের অভিমুখে চেয়ে আহ্লাদি কণ্ঠে বলে উঠল, বৃষ্টিতে ভিজতে খুব ইচ্ছে করছে। আবির কপাল কুঁচকে চেয়ে আছে অপলক সেই দৃষ্টি। মেঘ মনে মনে বলছে, এই গধূলি আলোতে আপনার হাতে হাত রেখে বৃষ্টিতে ভিজতে চাই। বৃষ্টি প্রতিটা ফোঁটায় চিৎকার করে বলতে চাই, এই মানুষটাকে আমি বড্ড বেশি ভালোবাসি। আমার কল্পনার জগতে আবির ভাই শুধু আমার। আবির কপাল কুঁচকে তাকিয়ে থেকে শক্ত কণ্ঠে বলল, বৃষ্টিতে ভিজে নিচে কি হাল করছিস মনে নেই? মেঘ একগাল হেসে উত্তর দিল, এবার আর হবে না, কারণ আপনি। আবির গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, আমি কি? মেঘ মাথা নিচু করে মুচকি হেসে বলল, কিছু না। ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আবির আশপাশ দেখছে। মেঘ হাত থেকে ঘড়ি খুলে ব্যাগে রেখে আবির ভাইকে ব্যাগটা দিয়ে বলল, আবির ভাই ব্যাগটাকে রেনকোটে দিয়ে ঢেকে রাখবেন প্লিজ। মেঘের কথা আবির নির্বোধের ন্যায় মেঘের দিকে চেয়ে ঠোঁটের কোণে হাসি রেখে বলল, রেনকোট পরা দরকার তো, আর তুই তোর ব্যাগকে রেনকোট পরাতে বলছিস? মেঘ হাসি মুখে বলল, বই খাতা ভিজলে তো পড়তে পারবো না, আমি ভিজলে তো সমস্যা। এইটুকু বলতে আবিরে চোখে চোখ পড়ল মেঘের। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে। মেঘ আস্তে করে বলল, নেই। আবির কণ্ঠে দ্বিগুণ ভারী করে জানালো, ভিজতেছি ভিজ, জ্বর যদি হয় তাহলে তোর খবর আছে বলে দিলাম। সমস্যা আছে কি নেই সেটা তখন বুঝাবো। মেঘ বিড়বিড় করে বলল, আগে আপনার সাথে বৃষ্টিতে উপভোগ করে নিই, তারপর জ্বর কাশি সর্দি উপভোগ করে নেব।
বৃষ্টি বাড়তে শুরু করেছে। মানুষ ছোটাছুটি করছে। আবির আর মেঘ দাঁড়িয়ে আছে, ছোটাছুটি দেখছে। এক পর্যায়ে ভারী বর্ষণ শুরু হয়েছে। দুজনের সর্বাঙ্গ ভিজে একাকার অবস্থা, কিন্তু কেউ যেন একচুল নড়ছে না। মেঘ আকাশে পানে মুখ করে চোখ বন্ধ করে বৃষ্টি উপভোগ করছে, আর আবির সেই মায়াবী মুখে, রবির মুখে নিঃশক্ত চোখে চেয়ে আছে। ঠোঁটের কোণে এক চিলতে হাসি ঝলক। মেঘ আকাশের পানে চেয়ে মনে মনে কত কিছু চেয়ে ফেলেছে, তা আবিরের অজানা। মেঘের খুব ইচ্ছে করছে আবির ভাইয়ের হাতে হাত রেখে বৃষ্টিতে হাঁটা, কিন্তু আবির ভাইয়ের হাত ধরার সাহস তো ছোট্ট অষ্টদশীর এখনও হয়নি। তারপর ভাবল, পাশাপাশি হাঁটতে পারলেই মন শান্তি লাগবে। মেঘ কিছু সময় পর স্বাভাবিক হয়েছে। তৎক্ষণাৎ আবির দৃষ্টি সরিয়ে কিছুটা নড়ে চড়ে উঠল। মেঘ আবিরের দিকে চেয়ে আহ্লাদি কণ্ঠে বলল, চলুন না হাঁটি। মেঘের কথা শুনে আবির সহসা 2 কদম এগিয়েছে। মেঘ তখনও আগে জায়গাটিতে দাঁড়িয়ে আছে। আবির নিজের বাম হাত বাড়িয়ে বলল, হাতটা ধরে না হয়, কখন আবার বৃষ্টিতে পা পিছলে পড়ে যাবি। কথাটা বলতে দেরি হয়েছে, কিন্তু আবিরের হাত ধপ করে ধরতে 1 সেকেন্ড দেরি হয়নি মেঘের। এমনভাবে হাত আঁকড়ে ধরে রেখেছে, আবিরের সামনের দিকে চেয়েও মুচকি হাসছে। অষ্টদশী তো জানে না এই আবিরের মন অষ্টদশীর চেয়েও 1000 গুণ বেশি প্রেমানুভূতি সর্বক্ষণ বিচরণ করে। 24 ঘন্টা আবিরের মাথায় শুধু মেঘেই ঘুরপাক খায়। অষ্টদশী কি ভাবে, কি চায়, সবই আবির বুঝতে পারে, তবে কিছু প্রকাশ করে, কিছু অপ্রকাশিত রাখে। রাজপুত্র আর রাজকন্যা হাতে হাত রেখে পাশাপাশি হাঁটছে। আবির দৃষ্টির সামনের দিকে তাকালেও মেঘের সম্পূর্ণ দৃষ্টি আবিরে নিবদ্ধ। ঠোঁটের কোণে লেগে থাকা হাসি যেন সরছেই না, বরং কমে কমে বেড়ে যাচ্ছে। মেঘের বুকের ভেতর থাকা সুপ্ত ভালোবাসাগুলো কোনো বাধা মানতে চাইছে না। এই বৃষ্টিসিক্ত গোধূলিতে প্রকৃতির সাক্ষী রেখে বলতে ইচ্ছে করছে, এই মানুষটাকে আমার চাই, সম্পূর্ণ আমার করে পেতে চাই। মেঘ হাবিজাবি ভাবতে ভাবতেই আকস্মাৎ রাস্তার পাশে থাকা গাছের শেকড়ের সাথে হোঁচট খেয়ে উপুড় হয়ে পড়তে গেল। আবিরের বাম হাতে থাকা মেঘের হাতটা আবির শক্ত করে ধরে সহসা ডান হাতে মেঘের পেটে বরাবর আঁকড়ে ধরল। কয়েক সেকেন্ডে যেন মেঘের মনে হয়েছে পৃথিবীটা বুঝি থমকে গেছে। আচমকা হোঁচট খায় মেঘের স্বাভাবিক হতে কিছুটা সময় লেগেছে। নিজের উদরে আবিরের ভাইয়ের শক্তপোক্ত হাতের ছোঁয়া বুঝতে পেরেছে মেঘ। বিস্ময় চোখে উদরে রাখা হাতের দিকে চাইছিল। বৃষ্টিতে ভিজে পরনের সুতি জামাটাও আগে থেকে গায়ের সাথে মিশেছিল। আবির ভাই জামার উপর দিয়ে ছোঁয়ার পরও মেঘের মনে হচ্ছে উন্মুক্ত উদরে হাত রেখেছে আবির ভাই। মেঘের সর্বত্র শিহরিত হলো। বুকের ভিতর থেকে হৃৎপিণ্ডগুলো বাহিরে বেরিয়ে আসতে চাইছে। মেঘ নিঃশব্দে গলা খাকিয়ে যাচ্ছে। হোঁচটের ফলে পায়ের বৃদ্ধ আঙুলের কোণা উঠে রক্ত বের হচ্ছে। স্নায়ুতন্ত্রে ক্রমাগত সিগন্যাল দেওয়া ফলে মেঘ বুঝতে পেরেছে, বলে উঠল। নিজেকে কন্ট্রোল করে মেঘ দাঁড়িয়ে পায়ের নিচে যাওয়ার আগে ব্যথা বুঝতে পেরে ঠোঁট ফুলে কান্না শুরু করে দিয়েছে। আবির সঙ্গে সঙ্গে বসে পড়ল আঙুলটা দেখতে। রক্ত যা বের হচ্ছে সবই বৃষ্টির পানিতে ধুয়ে চলে যাচ্ছে। পকেট থেকে একটা 1 টাইম ব্যান্ডেজ বের করে আপাতত আঙুলে পেঁচিয়ে দিল। আবিরের ছোঁয়াতে পায়ের ব্যথা সারল কি না কে জানে। মেঘের মনের ব্যথা যেন 1 সেকেন্ডে সেরে গেছে। মেঘ বাকরুদ্ধ হয়ে চেয়ে আছে, তার চোখ দিয়ে শুধু পানি পড়ছে। আবির দাঁড়িয়ে দুহাতে উল্টে পিঠ দিয়ে মেঘের গাল বেয়ে পড়া চোখের পানি তার সাথে বৃষ্টির পানি মুছে দেওয়ার চেষ্টা করছে। তারপর আবির তপ্তস্বরে বলল, এত সামান্য ব্যথা এভাবে কাঁদলে হবে? তৎক্ষণাৎ মেঘের ফুপানো বন্ধ হয়ে গেছে। মেঘ কিছু বলার আগেই আবির আচমকা মেঘকে কোলে তুলে নিল। মেঘের চোখ কোটর ছেড়ে বেরিয়ে আসতে চাইছে। নিজেকে সামলাতে সাহস এক হাতে আবিরের শার্টে বোতামসহ কিছুটা অংশ চেপে চোখ বন্ধ করে ফেলেছে। রাস্তার দুপাশে বড় বড় গাছ। বৃষ্টি ভেজা পিঠ ঢালা রাস্তায় মেঘকে কোলে নিয়ে আবির হাঁটছে। কিছুটা সময় পরে মেঘ চোখ খুলে বৃহৎ চোখে আবিরের শ্যামবর্ণ চেহারা আছে। আবিরের চুল নাকে মুখে গালে পড়া বৃষ্টির ফোঁটা কিছুটা মেঘের মুখে ছিটকে পড়ছে। মেঘ ধীর কণ্ঠে বলল, নামিয়ে দেন।
আমি যেতে পারবো। আবির ভাই এভাবে কোলে তুলে নেওয়াকে মেঘের সর্বাঙ্গে কারেন্টের শক খেয়েছে। এই মানুষটার কাছাকাছি আসলে যেখানে মেঘের হৃৎপিণ্ডি ধূপকানি বেড়ে যায়, সেখানে এভাবে কোলে তুলতে তার সব কিছুই যেন এলোমেলো হয়ে যাচ্ছে। তাই মনে না চাইতেও আবিরকে বলল নামিয়ে দিতে। আবির নিরেট কণ্ঠে বলল, চুপ করে থাকো। মেঘ নিশ্চুপ হয়ে আবির ভাইকে দেখছে। ধমক খেয়ে মন খারাপ হওয়ার বদলে তার ঠোঁটে মিষ্টি হাসি লেগে আছে। কিছুদিন যাওয়ার পর একটা চায়ের দোকানে কাছে গিয়ে পিচ্চি ছেলেটাকে ডেকে বলে চেয়ার দিতে। খোলা আকাশের নিচে ছেলেটা চেয়ার দিলে আবির মেঘকে বসতে। মেঘ বলে, আপনি তখন না ধরলে পড়ে নিশ্চয়ই আমার মাথা ভারত। আবির শক্ত কণ্ঠে জবাব দিল, এত সহজে তো কিছু হবে না। পরিস্থিতি যতই বেসামাল হোক, আমি ঠিকই তোকে সামলে রাখব। এই কথা শুনে মেঘ বিস্ময়ের চোখে আবির ভাইয়ের বানে চেয়েছে। কথা গভীরতা ঠিক কতটা সেটা বুঝতে না পারলেও কথাটা তার খুব পছন্দ ধরেছে। বৃষ্টি কিছুটা কমে এসেছে। আবির শান্ত কণ্ঠে বলল, চা খাবি? মেঘ ঘাড় কাত করে সম্মতি দিল। বেশি করে আদা কুচিতে 2 কাপ লিকার চা নিয়ে আসছে। 1 কাপ মেঘেকে দিয়ে আবির কিছুটা দূরে দাঁড়িয়ে চা খাচ্ছে। মেঘে চা খাওয়ার মনোযোগ দিল। বৃষ্টিতে বসে এভাবে চা খাওয়া একটা জীবনের প্রথম। বৃষ্টি ছোট ছোট করে ফোঁটায় চায়ে পড়ছে আর মেঘ আপন মনে চা খাচ্ছে। হঠাৎ মেঘের অভিমুখে আবির কেমন করে চাইল। আবির মিহি কণ্ঠে ডাকল, মেঘ। আচমকা আবির ভাইয়ের সুধুর কণ্ঠে নিজের নাম শুনে মেঘ বরফের ন্যায় জমে গেল। আবিরের তপ্ত দৃষ্টি মেঘের হৃৎপিণ্ডে ক্রমাগত ছুরি চালাচ্ছে। এই বুঝি ছোট্ট অষ্টদশীর প্রাণটা দেহ ছেড়ে বেরিয়ে যাবে। মেঘ কাঁপা কাঁপা কণ্ঠে জবাব দিল, জি। আবির তখনও শীতল চাউনিতে মেঘের মুখের দিকে তাকিয়ে থাকে। কয়েক সেকেন্ড পর প্রগাঢ় কণ্ঠে শুধালো, যদি কখনো এমন হয় তোর জীবনের সবচেয়ে প্রিয় 2টি জিনিস থেকে যে কোনো একটাকে বেছে নিতে বলা হয়, তখন তুই কী করবি? আবির ভাইয়ের বলা এত কঠিন কথা মানে মেঘ বুঝতে পারছে না। কপাল কুঁচিয়ে আবির ভাইয়ের দিকে চেয়ে কথাটা বোঝার চেষ্টা করছে। আবির কণ্ঠ খাদে নামিয়ে পুনরায় প্রশ্ন করল, পারবি তো একটাকে বেছে নিতে? মেঘ নির্লিপ্ত চোখে তাকিয়ে আছে। মেঘের মাথায় হাজারটা চিন্তা ঘুরপাক খাচ্ছে। আবির ভাই তাকে এমন করে কেন জিজ্ঞেস করলো? উনি কোথায় গেল তা আমার পছন্দ। সব জিনিস না চাইতেও নিয়ে দেন, বেছে নিতে দেন না। তাহলে কি এমন জিনিস যা একটা বেছে নিতে হবে? মেঘের নিরুত্তর পরিস্থিতি দেখে আবির ভাই মনে মনে বলল, যেই দিন তুই 2টা প্রিয় জিনিসের থেকে একটা বেছে নিতে পারবি, মন শক্ত করে বলতে পারবি এটা আমার লাগবে, সেদিন তোকে এই প্রশ্নটা দ্বিতীয়বার করব। আবির গলা খাকিয়ে দিয়ে বলল, বাদ দে এসব। আরেক কাপ চা দিতে বলছি, তুই চা খা, আমি বাইকটা নিয়ে আসছি। আবির আশপাশ দেখে চায়ের টাকা দিয়ে আরেক কাপ চা দিতেই বলে বাইক আনতে চলে গেল। ডাক্তার দেখে ওষুধ নিয়ে মেঘকে বাসার সামনে নামিয়ে দিল। বরাবরের মতো মেঘ আজও প্রশ্ন করল, বাসায় আসবেন না? আবির মৃদু হেসে উত্তর দিল, আসবে একটু পর, তুই সাবধানে রুমে যাস। আঙ্গুলে চাপ যেন না পড়ে মেঘ ধীর পায়ে হেঁটে বাড়িতে ঢুকে গেল। আবির চলে গেল অজানা গন্তব্যে। আজ মেঘ ইচ্ছে করেই একটু সাজগোজ করেছে। চোখে গাঢ় করে কাজল দিল, হালকা গোলাপি রঙের রঞ্জক লাগিয়েছে ঠোঁটে। আবির ভাইয়ের পছন্দের রং অনুসরণ করে একটা সাদা রঙের ড্রেস পরেছে, সাথে সুন্দর হিজাবও পরে নিয়েছে। হুটহাট আবির ভাই কোচিনের সামনে চলে আসে বিদায় সে সাদামাটা ঘুরে। তবে আজ আবির ভাইয়ের সাথে ঘুরবে এটা সে আজ আগেই থেকে জানে, তাই সেজেছে। পরীক্ষা শুরুর আগেই বন্যা বলছে তানবীর ভাইয়ার ট্রিটের কথা, তবে বন্যা কোনোভাবেই রাজি হচ্ছিল না। মেঘ জোর করে রাজি করিয়েছে। যথারীতি পরীক্ষা শেষে 2 বান্ধবী রিকশায় করে নির্দিষ্ট জায়গাতে চলে এসেছে। আবির আর তানবীর আগে থেকে দাঁড়িয়ে ছিল। মেঘ দূর থেকে আবিরকে দেখেই একগাল হাসল। কাজল কালো সেই ডাগর ডাগর আঁখি আর অকৃত্রিম মায়াবী হাসি দেখে আবিরের মন উত্তাল
হয়ে উঠেছে, অন্তরস্থলে শিহরণ জাগছে, বক্ষে স্পন্দন জোরালো হচ্ছে। আবির ঢুক গিলে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে, কিন্তু তার দৃষ্টি যেন সরছেই না। আবিরের অশান্ত মনকে শান্ত করার সকল ক্ষমতা বিলীন হয়ে গেছে। আবির মনে মনে বিড়বিড় করে বলে, আমায় ধ্বংস করতে কেন উঠে পড়ে লেগেছিস? মেঘরা নামতেই তানবীর রিকশায় ভাড়া দিয়ে দিল। শান্ত কণ্ঠ শুধালো, আসতে সমস্যা হয়নি তো কোনো? দুজনে মাথা নেড়ে না করলো। তানবীর বন্যার দিকে চেয়ে ছোট্ট করে বলল, কনগ্রেচুলেশন। বন্যা হেসে উত্তর দিল, থ্যাংক ইউ। তানবীর আবিরকে ডাকলো, ভাইয়া চলো। তানবীরের ডাকে আবির স্বাভাবিক হলো, দীর্ঘশ্বাস ছেড়ে বলল, চল। কাছেই একটা রেস্টুরেন্টে গেছে খেতে। খাওয়ার ফাঁকে ফাঁকে আবির শুধু মেঘকে দেখছে। মেঘ তাকালে দৃষ্টি সরিয়ে নিচ্ছে। এই চোখে জাদু আছে, যা এই শ্যামবর্ণের সুঠান দেহে পুরুষকে মুহূর্তে দুর্বল করে দিয়েছে। না পারছে দীর্ঘ সময় ওই চোখে চেয়ে থাকতে, আর না পারছে নিজেকে সংযত রাখতে। অন্যদিকে বন্যার তানবীরের কয়েকবার চোখাচোখি হয়েছে, তবে চোখে চোখ পড়তেই দুজনের সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিচ্ছে। বন্যা সবুজ রঙের একটা ড্রেস পরেছে, সাথে হিজাব পরা। এত সাজগোজ নেই, দেখতে খুব সাদামাটা। গায়ের রং ফর্সা হলেও সেটা মেঘের তুলনায় কিছুটা চাপা। ঠোঁটে হালকা লিপস্টিক আছে, উচ্চতা মেঘের তুলনায় 1 ইঞ্চি কম। হাসিটা মাত্রাতিরিক্ত সুন্দর, তবে সচরাচর মেয়েটা হাসে না, বেশিরভাগ সময় সিরিয়াস মুডে থাকে। খাওয়া শেষ বেরিয়েছে সবাই, মেঘ আর বন্যা দুজনেই তানবীরকে ধন্যবাদ জানালো ট্রিটের জন্য। আবির একবার তানবীরের দিকে চেয়ে চোখ দিয়ে কিছু ইশারা করলো। তারপর আবির গম্ভীর কণ্ঠে বলল, তানবীর, আমি মেঘকে নিয়ে বাসা যাচ্ছি, তুই বন্যাকে বাসায় পৌঁছে দিয়ে তারপর যেখানে ইচ্ছে যাবি। তানবীর স্বাভাবিক কণ্ঠে জানালো, ঠিক আছে ভাইয়া। মেঘ বন্যাকে টাটা দিয়ে বাইকে বসলো। আবির দেরি না করে মেঘকে নিয়ে জায়গা ত্যাগ করলো। আবিরা যাওয়ার পরই তানবীর বাইকে বসে বন্যার দিকে চেয়ে বলে উঠল, উঠো। বন্যা ঠান্ডা স্বরে জানালো, আমি রিক্সা করে চলে যেতে পারবো। তানবীর একটু রাগী ভাব নিয়ে বলল, শোনোনি ভাইয়া কি বলেছে? তোমার বাসায় দেওয়ার পর আমার দায়িত্ব শেষ, উঠো। বন্যার কথা বাড়ালো না, হেলমেট পরে মাঝখানে জায়গায় রেখে বাইকে বসলো। পেছন দিকে ধরে রেখেছে। তানবীর জীবনে প্রথম মেয়েকে নিয়ে বাইক চালাচ্ছে, তাই কিছুটা ভয় আছে, এজন্য এত জোরে বাইক চালাচ্ছে না। কিছুটা যাওয়ার পর রাস্তার পাশে বাইকে রেখে বলল, তুমি একটু দাঁড়াও, আমি আসছি। বন্যা সাইডে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর বেরিয়ে তানবীর একটা শপিং ব্যাগ বন্যার দিকে এগিয়ে দিল। বন্যা জিজ্ঞাসু চোখে চেয়ে বলল, কি এতে? তানবীর শান্ত কণ্ঠে বলল, তোমার রেজাল্টের গিফট। বন্যা কোনোভাবেই নিতে রাজি হচ্ছে না। বাধ্য হয়ে তানবীর ধমক দিল, বলছি নিতে, নাও। বন্যা ভয়ে কিছুটা কেঁপে উঠল। কাঁপা কাঁপা হাতে ব্যাগটা নিয়ে ছোট করে বলল, থ্যাঙ্কস। তানবীর মৃদু হেসে আবার বাইকে বসলো। পিচঢালা রাস্তা, বাইক চলছে। বন্যা নীরব শান্ত মেয়ের মতো চুপচাপ বসে আছে। নীরবতা ভেঙে তানবীর বলল, গতকাল ভাই আর বনু মিলে আমার এই বাইকটা গিফট করেছে, কেমন হয়েছে বলো তো? বন্যা হাসি মুখে উত্তর দিল, অনেক সুন্দর হয়েছে। তানবীর পুনরায় বলল, তার জন্যই আজকে ট্রিট দিলাম। বন্যা এবার মৃদু স্বরে শুধালো, আমার ট্রিট দেওয়া কি প্রয়োজন ছিল? আমি তো এইটুকু বলেই তানবীর বলল, তোমাকে দেওয়া প্রয়োজন ছিল। ওই দিন তোমাদের বাসায় খেয়ে আসলাম, তাছাড়া তুমি বনুর বেস্ট ফ্রেন্ড। আর আমাকে যেভাবে ভাইয়া ভাইয়া ডাকো, আমি তো মাঝে মাঝে কনফিউজ হয়ে যা যে আমি কার ভাই। কথাগুলো শুনে বন্যা কিছুটা লজ্জা পেল, তারপর স্বাভাবিক থাকার চেষ্টা করলো। এর মধ্যে বন্যাকে বাসার গলি পর্যন্ত চলে আসছে। বন্যা তাড়াহুড়ো করে বলল, ভাইয়া এখানে নামিয়ে দেন প্লিজ। তানবীর বাইক নামিয়ে বলল, আবার? বন্যা হেলমেট খুলতে খুলতে তপ্ত স্বরে বলল, সরি তানবীর ভাই, এখান থেকে হেঁটে যেতে পারবো, কেউ দেখলে সমস্যা হবে। সমস্যা বুঝতে পেরে তানবীর স্বাভাবিক কণ্ঠে বলল, সাবধানে যাও আর পড়াশোনা করো ঠিক মতো, আল্লাহ হাফেজ। বন্যা আল্লাহ হাফেজ বলে শপিং ব্যাগ নিয়ে গলি দিয়ে হাঁটছে। তানবীর কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে চেয়ে রইল সেদিকে, তারপর
বাইক স্টার্ট দিয়ে চলে গেল। আবির বাসার দিকে না গিয়ে অন্য রাস্তা দিয়ে দেখে মেঘ চিন্তিত স্বরে বলল, বাসা যাবেন না? আবির কঠিন স্বরে জবাব দিল, বাসা যাওয়া তো তাড়াতাড়ি, কিসের তোর? মেঘ আর কিছু বলল না। আবির ভাইয়ের কাছাকাছি তো, সেও থাকতে চায়, কিন্তু তানবীরের সামনে আবির বলছে বাসায় চলে যাবে, এজন্য মেঘ জিজ্ঞেস করেছে। আবির মেঘকে নিয়ে একটা পার্কে এসেছে। পার্কের মানুষের ভিড় দেখে আবির কিছুটা ভীত হলো। মেঘের দিকে চেয়ে বলল, ঢুকবি নাকি অন্য কোথায় যাবি? মেঘ একগাল হেসে উত্তর দিল, এসেছি যখন তাহলে ঢুকি, ভালো না লাগলে চলে যাব না। আবির মেঘে হাত ধরে হাঁটছে। মেঘ আশেপাশে তাকাচ্ছে আর বারবার আবির ভাইয়ের শক্ত করে ধরে রাখা হাতের দিকে তাকাচ্ছে। এমনভাবে হাত ধরে রেখেছে যেন ছেড়ে দিলেই তার প্রিয়সী হারিয়ে যাবে বহুদূর। মেঘ সেই হাত ধরা দেখে গতকালের ন্যায় বারবার লজ্জা আড়ষ্ট হচ্ছে। মেঘ চারপাশে তাকিয়ে দেখছে কত কত মানুষ, কেউ কেউ পরিবার নিয়ে এসেছে, কেউ বাচ্চা নিয়ে এসেছে। বন্ধুরা মিলে ছবি তুলছে, আড্ডা দিচ্ছে। বেশ কয়েকটা কাপড়ও দেখেছে হাতে হাত রেখে হাঁটছে। সেসব দেখে মেঘের নিজেকে আবির ভাইয়ের প্রেমিকা মনে হচ্ছে। এটা ভাবতে লজ্জা দুগাল লাল হয়ে গেছে। ঠোঁটে মুচকি হাসি যেন সরছেই না। একটা ফাঁকা বেঞ্চ দেখে আবির মেঘকে ইশারা দিল বসার জন্য। আবির কিছুটা দূর থেকে একটা আইসক্রিম নিয়ে আসছে। মেঘকে আইসক্রিম দিয়ে মেঘের থেকে কিছুটা দূরে বসছে আবির। মেঘ আপন মনে আইসক্রিম খাচ্ছে। একবার আবির ভাইকে দেখছে, আবার আশপাশ দেখছে। আবির আচমকা ডেকে উঠল, তাকায় দিকে। হঠাৎ ডাকার মেঘ কিছুটা কেঁপে উঠল। তারপর স্বাভাবিকভাবে ঘাড় ঘুরিয়ে আবির ভাইয়ের দিকে তাকালো। আবির ভুরুকুচকে চিন্তিত স্বরে বলল, এভাবে সেজেছিস কেন? মেঘ মুড ভোতা করে আবিরের দিকে তাকিয়ে আছে। কয়েক মুহূর্তের পর বলল, কই সেজেছি, শুধু কাজল। আর এইটুকু বলে আবির বলল, শুধু কাজলটা আর দিবি না? আবির মনে মনে বলল, তোর এই চোখের মায়ে আমি ছাড়া আর কাউকে পড়তে দিব না। মেঘ আহ্লাদি কণ্ঠে শুধালো, কাজল দিলে কি আমায় অনেক সুন্দর লাগে? মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বলল, ওই যে দূরে গাছটা দেখা যাচ্ছে, ওই গাছের ডালে বসে থাকা পেতনিটার মতো লাগছে। এজন্য বলছি কাজল পরে রাস্তাঘাটের মানুষকে ভয় দেখাস না। মেঘ নিজের উল্টো আবিরের দিকে চেয়ে আছে। চোখের পানিতে টইটুম্বুর হয়ে গেছে। পল্লব ছাপটা গাল বেয়ে গড়িয়ে পড়বে। আবির কপাল কুঁচকে চেয়ে আছে। বিরক্ত নিয়ে বলো, তোর সমস্যা কি মেঘ? কিছু বলার আগেই কান্না করে দিস কেন? 1 মিনিট কাঁদলে 1 ঘন্টা মাথা ব্যথা ভুগিস, সেটা মাথায় থাকে না? মেঘ অবাক চোখে তাকিয়ে ভেজা কণ্ঠে প্রশ্ন করলো, আপনি কিভাবে জানেন আমার মাথা ব্যথা হয়? আবির ঢুক গেলে কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলে, এটা জানা এমন কোনো কঠিন বিষয় না। দূরে ছিলাম মানে এই না যে সব ছেড়ে দিয়েছিলাম। চল বাসায় যাই। সময় চলে যাচ্ছে নিজস্ব গতিতে। মাঝখানে কেটে গেছে কিছুটা দিন। আবিরের ব্যস্ততম দিন কাটছে। এই সপ্তাহ নির্বাচন, তানবীরেরও ব্যস্ততা বেড়েছে 3 গুণ। নির্বাচনের কাজে এতটাই ব্যস্ত, কখনো রাত 2টা-3টা বাসায় ফিরে, কখনো বা ফিরে না। নিজস্ব বাইক থাকাতে এখন তেমন একটা সমস্যা হচ্ছে না। বাইক কেনার পর বাসায় টুকিটাকি সমস্যা হলে সব কিছু আবিরই সামলে নিয়েছে। আগামী মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন টেস্ট, আর কিছুদিন পর মেডিকেল পরীক্ষা। কোচিংয়ে ক্লাস শেষ, এখন শুধু মডেল টেস্টের পরীক্ষা চলছে। 10টা থেকে 12টা পর্যন্ত কোচিংয়ের পরীক্ষা হয়। পরীক্ষার পড়া, জান্নাতাপুর পড়া, তার সাথে নিজস্ব পড়া চাপ তো রয়েছেই। তবে সব কিছুর মাঝেই আবির ভাই যেন মেঘের সমস্ত পৃথিবী ঘিরে রয়েছে। সকাল আর রাতে ব্যালকনিতে দাঁড়িয়ে আবিরকে দেখা এখন মেঘের অভ্যাসে পরিণত হয়ে গেছে। শুক্রবার শুধু ব্যতিক্রম। তবে শুক্রবারে মেঘ নাস্তা খেতে যাওয়ার আগে চুপি চুপি আবির ভাইয়ের দরজা পর্যন্ত এসে আবির ভাইকে দেখে যায়। ধরা পড়ার ভয়ে রুমের ভিতরে ঢুকে না। আজ আবির অফিসে মিটিংয়ে আছে। রেডি হয়ে কোনো রকম হালকা নাস্তা করে বেরিয়ে পড়ছে। প্রথমে বাবার অফিসে কাজ শেষ করতে হবে। 12টার মিটিং টাইম দিয়েছে। 11:50 নাগাদ আবির নিজের অফিসে পৌঁছেছে। আবিরের পার্সোনাল সমস্যার জন্য এখনও অফিসে আসতে পারেনি। আবির
রাকিবকে কল দিয়ে জিজ্ঞেস করছে, কই তুই? আমি কি ওয়েট করবো নাকি মিটিং শুরু করব? রাকিব জ্যামে আটকে আছে। ঢাকা শহরের জ্যাম মানে লাগছে তো লাগছে, শেষ আর হবে না। রাকিব ঠান্ডা স্বর বলো, তুই শুরু কর, আমি কাছাকাছি আছি, আসতেছি। আবির আর কথা বাড়ায় না, জাস্ট 12টার মিটিং শুরু করেছে। 2 মিনিট হয়নি কথা শুরু করেছে। এর মধ্যে টেবিলে রাখা মোবাইল ফোনে ভাইব্রেশন হচ্ছে। বিরক্তিতে কপাল কুঁচকে ফোনের দিকে তাকাতে রীতিমতো আশ্চর্য হয়ে গেল। কাঙ্ক্ষিত নাম্বার থেকে অনাকাঙ্ক্ষিত সময় কল চলে এসেছে। সহসা আবিরের ঠোঁটে হাসি ফুটে উঠল। সামনে বসে থাকা স্টাফরা অবাক চোখে সেই হাসি দেখছে, কারণ এই মানুষটা অফিসে থাকাকালীন ভুল করেও হাসে না, প্রয়োজন ছাড়া কারো সাথে কোনো কথা বলে না। গোমরা মুখে মানুষকে হাসি এত সুন্দর হয়, তারা হয়তো সেটা ভেবে চেয়ে আছে। আবির ফোন হাতে নিয়ে ফোনের স্ক্রিনে নাম ভেসে উঠেছে, হৃদয়হরণী, সাথে একটা হাস্যোজ্জ্বল ছবি। নাম্বারটা আরও 1 বছর আগে থেকেই সেভ করা ছিল আবিরের ফোনে, কিন্তু এই প্রথমবার কল আসছে। আবির সবার উদ্দেশ্যে এক্সকিউজ মি বলে কলটা রিসিভ করলো। বুকের ভিতর হৃৎপিণ্ডটা খুশিতে ধুকপুক করছে। আবিরের কিছু বলার আগেই ওপাশ থেকে কান্নার শব্দ ভেসে আসছে। 1 সেকেন্ডের আবিরের হাসি গায়েব হয়ে গেছে, বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠেছে। ফোনের ওপাশ থেকে কান্না জড়িত কণ্ঠে বলো, আবির ভাইয়া। এই ডাকে আবিরের হৃদয় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। কপাল কুঁচকে পুরো কণ্ঠে প্রশ্ন করলো, কি হয়েছে তোর? কান্নার তোপে কথা বলতে পারছে না, ঘন ঘন শ্বাস নিচ্ছে। আবির পুনরায় ডাকলো, এই মেঘ, কি হয়েছে তোর? মেঘ কোনোরকম বলল, একটা ছেলে আমার হাত ধরেছে, এইটুকু বলে আবার কান্না শুরু করেছে। আবির বুকের ভেতর তাণ্ডব চলতে, তীব্র যন্ত্রণা শুরু হয়েছে বুকে। সেই যন্ত্রণা বুক করে বেরিয়ে আসতে চাইছে। হৃদয় তোলপাড়ে, চোখে ভাসতে বেশি সময় লাগেনি। চোখে বর্ণ পরিবর্তন হতে শুরু করেছে। ক্ষণিকের ব্যবধানে রক্তবর্ণ ধারণ করেছে চোখ। রুমে 3টা এসি চলছে, তারপরও আবির ঘেমে একাকার হয়ে যাচ্ছে। আবির উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করল, কোথায় আছিস? মেঘ কাঁদতে কাঁদতে জায়গায় নাম বলল। আবির শক্ত কণ্ঠে বলল, আমি আসছি এখনই, মিটিং অফ। কথাটা বলে আবির ভীষণ তাড়াহুড়োতে মিটিং রুম থেকে বেরিয়ে গেছে। সবাই আশ্চর্য বনে গেল। আবির চোখ টকটকে লাল হয়ে গেছে, পরনে ব্লেজার খুলে নিজের রুমে দরজা থেকে ভেতরে ঢুকে ফেলে রেখে চলে যাচ্ছে। আবিরকে পিএস ছুটে এসে ডাকছে, কোথায় যাচ্ছেন স্যার? আজকে মিটিংটা অনেক গুরুত্বপূর্ণ। আবির অগ্নিদৃষ্টিতে চেয়ে বলল, আমার যাওয়াটা এর থেকে বেশি দরকার, আটকিও না আমায়। কথার আগে তীব্রতা স্পষ্ট। পিএস চিন্তিত স্বরে বলল, স্যার ওখানে একটু পরে গেলে হয় না? অথবা অন্য কেউ গেলে মিটিংটা আপনি করতে পারতেন। আবির রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিয়ে উঠল, কার বুকে এত সাহস যে আমার কলিজায় হাত দিয়েছে? ওকে না মারলে আমার শান্তি হবে না। এর মধ্যে রাকিব অফিসে ঢুকছে। আবিরের চিৎকার শুনে ছুটে আসে। আবিরের এত ভয়ঙ্কর রূপ দেখে ভীত স্বরে প্রশ্ন করল, মেঘের কিছু হয়েছে? আবির কোনো কথা না বলে রাগে কটমট করতে করতে চলে যাচ্ছে। রাকিব পিছন থেকে ডেকে বলল, আমি কি যাব তোর সঙ্গে? আবির শক্ত কণ্ঠে বলল, লাগবে না। আবির এক প্রকার দৌড়ে বেরিয়ে গেছে অফিস থেকে। রাকিব এবার পিএসের দিকে চেয়ে শুধালো, কি হয়েছে? ছেলেটা শান্ত স্বরে সব বর্ণনা করল। রাকিব স্বাভাবিক কণ্ঠে শুধালো, কোনো কথায় মেঘ নাম শুনছ? ছেলেটা উপর নিচ মাথা নাড়ালো। রাকিব দীর্ঘশ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, ভাই, আজকে প্রথমবার আবিরের পথ আটকাইছ, তাই তোমার কিছু করেনি। ভবিষ্যতে আর কোনোদিনও আবিরকে আটকানোর চেষ্টা করো না, তাহলে ও সম্পূর্ণ রাগ তোমার ওপর ঝাড়বে। আবিরের পৃথিবীতে 99.99% জুড়ে শুধু মেঘ, বাকি 0.01% তার পরিবার। আমরা অফিস সব কিছু যা বলছে তাই করো, মিটিং অফ রাখো। ছেলেটা ভীত কণ্ঠে প্রশ্ন করল, মেঘ কি স্যারের গার্লফ্রেন্ড? রাকিব মৃদু হেসে উত্তর দিল, শুধু গার্লফ্রেন্ড হলে বোধ হয় এত কিছু করতো না। আবির বেঁচে আছে শুধু এই মেঘের জন্য, না হয় কবে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেত। ছেলেটা কপাল কুঁচিয়ে তাকিয়ে আছে রাকিবের দিকে। রাকিব তা বুঝতে পেরে স্বাভাবিক কণ্ঠে বলল, সেসব বাদ দাও, কিন্তু ভবিষ্যতে এমন কাজ করো না।
অন্ততপক্ষে মেঘের ব্যাপারে তো কোনোদিনই নাক গলাবে না। তাহলে দেখবা তুমি আছো কিন্তু তোমার নাক নেই। সো বি কেয়ারফুল। যতটা কুল আর শান্ত আবিরকে দেখো, সে ততটাও শান্ত নয়। রাকিব চিন্তিত স্বরে বিড়বিড় করে নিজে ক্যাবিনে যাচ্ছে। আল্লাহ জানে কোন বিপদ আসছে। জ্যামের জন্য মেন রোড দিয়ে যাওয়া অসম্ভব। অনেকটা রাস্তা ঘুরে আবির ঘটনাস্থলে এসে পৌঁছেছে। মেঘ একটা বেঞ্চে বসে কাঁদছিল। আশেপাশে 2-3টা লোক দাঁড়িয়ে আছে। আবিরকে বাইক থেকে নামতে দেখে মেঘ দৌড়ে গিয়ে আবিরকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদা শুরু করেছে। একটা মেয়ের সামনে বিরুদ্ধে কোনো কিছু ঘটলে সেটা বহিঃপ্রকাশ ঘটে আপন মানুষের সামনে। মেঘের ক্ষেত্রেও এমনটা ঘটেছে। আবিরকে দেখে যেন নিজের প্রাণ ফিরে পেয়েছে, তাই সব শক্তি ঢেলে কাঁদছে। আবির এক হাতে হিজাব ওপর রেখে মেঘের মাথা আঁকড়ে ধরে রেখেছেন, অন্য হাতে মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে আছে। নিজের সবটা রাগ হজম করে শান্ত কণ্ঠে বলো, কিছু হবে না, আমি আছি তো। একটু শান্ত হ প্লিজ। কয়েক মুহূর্ত চলে বাঁধনহীন কান্না। কিছু সময় পর মেঘ বুঝতে পারে এভাবে আবির ভাইকে জড়িয়ে ধরা ঠিক হয়নি। সঙ্গে সঙ্গে মেঘ নিজ থেকে সরে দাঁড়ায়। মেঘের কান্না জড়িত মুখে আবির সত্তাকে নাড়িয়ে দিয়েছে। মেঘের চোখে মুখে ফুলে গেছে, সারা মুখে রক্তের চাপ বেড়ে গেছে, যার ফলে গাল, নাক, থুতনি সব লাল হয়ে আছে। আবির দীর্ঘশ্বাস ছাড়ে। 2 হাতে মেঘের চোখ মুছে ভারী কণ্ঠে শুধালো, কোন ছেলেটা? মেঘ ঘাড় ঘুরিয়ে তাকালো। আবিরের চোখ সেদিকে পড়ছে। একটা ছেলে গাছে দাঁড়িয়ে আছে। তাকে ঘিরে 4-5 জন লোক দাঁড়িয়ে আছে। আবির কোনো কথা না বলে ছেলেটার কাছে গিয়ে এলোপাতাড়ি ঘুষি লাথি শুরু করেছে। আচমকা আক্রমণে ছেলেটা বেসামাল হয়ে পড়েছে। আশেপাশে থাকা 4-5 জন ভয়ে কিছুটা দূরে সরে গেছে। আবির রাগান্বিত চাউনিয়ার মুখ দেখে তারা যেন আটকাতেও সাহস পাচ্ছে না। মেঘ বিস্ময় চোখে আবির ভাইয়ের পানে চেয়ে আছে। আবির ভাই এই রূপ জীবনে প্রথমবার দেখেছে। বাসার কয়েকবার শুনেছে আবির ভাইয়ের মারপিট করেছে, কিন্তু আজ তা নিজের চোখে দেখছে। থরথর করে কাঁপছে অষ্টদশীর ছোট্ট হৃদয়। মেঘের নাক মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়েছে, কিন্তু আবির 1 সেকেন্ডের জন্য থামছে না। ছেলেটার প্রথম কয়েকবার আটকানোর চেষ্টা করলেও এখন আর তার নিথর দেহ পড়ে আছে। এই সময় পুলিশের গাড়ি এসে থামে। 2 জন কনস্টেবল গাড়ি থেকে নেমে দ্রুত এসে আবিরকে আটকানোর চেষ্টা করছে। 4-5 জন লোক মধ্যে একজন এসপি স্যারের কাছে গিয়ে বলল, স্যার, আমি আপনাকে কল করেছিলাম, কিন্তু হুট করেই ছেলে এসেভাবে মারতে শুরু করেছে। এমপি স্যার দ্রুত আবিরের কাছে গিয়ে বলল, থামুন, আপনি এভাবে মারছেন কেন? আমাদের বিষয়টা দেখতে দিন। 2 কনস্টেবলের সাথে আরও কয়েকজন লোক আবিরকে টেনে হিঁচড়ে লোকটা থেকে দূরে সরিয়ে দেয়। এসপি স্যার ছেলেটাকে একটু দেখে তারপর আবিরের দিকে তাকায়। সঙ্গে কপাল কুঁচিয়ে প্রশ্ন করে, তুমি ইকবালের ভাইপো না? আবির তখনও রাগে ফুঁসছে, দাঁতে দাঁত চেপে রাগ হজম করার চেষ্টা করছে, তার সাথে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। এসপির কথা শুনে ওনার দিকে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে উত্তর দেয়, জি। এসপি এবার স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করে, তুমি বিদেশে ছিলে এত বছর? আবির, তো নাম তোমার? আবির কপাল কুঁচকে পুনরায় উত্তর দেয়, জি। এসপি মৃদু হেসে বলে, আমি ইকবালের কলেজ ফ্রেন্ড। ছোটোবেলায় তোমাদের বাসায় অনেকবার গিয়েছি। এখন ইকবালের সাথে মাঝে মাঝেই কথা হয় আমার। তা তুমি এই ছেলেকে এভাবে মারছিলে কেন? আবির ঘাড় ঘুরিয়ে মেঘের দিকে তাকিয়েছে। মেঘ নিশ্চুপ বাইকের পাশে দাঁড়িয়ে বৃহৎ চোখের চেয়ে আছে, শরীর কম্পন এখনও তীব্র। আবিরের সাথে সাথে এসপিও ঘাড় ঘুরে দেখলো মেঘকে। আশেপাশে লোক বলছে, স্যার, ওই মেয়েটার সাথে অসভ্যতা করছে ছেলেটা। এসপি আবিরের দিকে চেয়ে জিজ্ঞেস করে, তোমার বোন? আবির মেঘের দিকে চেয়ে উত্তর দিল, চাচাতো বোন। এসপি একবার ছেলেটাকে দেখছে, আশেপাশে মানুষের কথা শুনছে, তারপর আবিরকে কিছুটা সরিয়ে সাইডে নিয়ে বলল, তোমার আমার পরিচিত। আমি চাই না এই বয়সে তোমরা কোনো কেস ফেসে যাও। সামনে তোমাদের ভবিষ্যৎ আছে। আর ওরা নেশাখোর, ওদের বড় বড় লোক আছে। আমরা ওই গ্যাংটাকে ধরার চেষ্টা করছি। তাদের ধরতে পারলে এরা কিছুই না। তাই বলি তুমি তোমার বোনকে নিয়ে চলে যাও, বিষয়টা আমি দেখছি। আবি কথাগুলো শুনে 2 হাত এখন মুষ্টিবদ্ধ থেকে কটমটো করছে। বুঝতে পারল এখনও কিছু বলে লাভ নেই।
তাই কথা না বলে মেঘের কাছে চলে গেছে। এসপি আর 2 কনস্টেবল আহত ছেলেটাকে নিয়ে থানায় চলে যাচ্ছে। আবিরের এলোমেলো চুল, ঘামে ভেজা শার্ট শরীরের সাথে চেপে আছে, চোখ মুখে ঘাম আর রাগ দুটো জ্বলজ্বল করছে। চোখ এখনও লাল রং হয়ে আছে। কয়েক সেকেন্ডে মেঘের কাঁপাকাঁপি দেখে আবির চলে গেল। দোকান থেকে একটা পানির বোতল কিনে চোখে মুখে পানি দিল, সাথে মাথায় কিছুটা পানি ঢেলে রাগ কমানোর চেষ্টা করছে। মেঘের কাছে গিয়ে তপ্ত স্বরে বলল, নে পানি খা। মেঘ আবিরের দিকে চেয়ে কাঁপা কাঁপা হাতে বোতলটা নিল। আবিরের চুলে পানি মুখ পড়ছে, মুখ থেকে পানি শরীর নিচে টুপটুপ করে পড়ছে। মেঘ নির্বোধের ন্যায় চেয়ে আছে। আচমকা আবির একটু নিচু হয়ে মেঘের ওড়না মাথায় টেনে নিজের মুখ থেকে চুল মুছতে শুরু করছে। আবির এমন কাণ্ডে মেঘ যেন আশ্চর্য বনে গেল। আবির চোখ মুখ মুছে পুনরায় মেঘের দিকে চেয়ে শান্ত কণ্ঠে বলল, মনে কর তুই কিছুই দেখিসনি, এখন একটু পানি খা। মেঘ ঢক ঢক করে কিছুটা পানি খেয়ে দীর্ঘশ্বাস ফেলল। ছেলেটার আচরণ যতটা ভয় পেয়েছিল তার চাইতে দ্বিগুণ ভয় পেয়েছে আবির ভাইয়ের পেটানো দেখে। তখনই রাকিব কল করেছে। আবির কল রিসিভ করে ঠান্ডা কণ্ঠে বলল, বল। রাকিব চিন্তিত স্বরে শুধালো, ঝামেলা কি বেশি? আমি আর রাসেলকে আসবো? আবির ভারী কণ্ঠে বলল, না আসতে হবে না, আমি চলে আসছি। রাকিব, তাহলে কি মিটিং ডাকবো? আবির মেঘের দিকে চেয়ে 2 সেকেন্ড ভেবে জানালো, হ্যাঁ আসতেছি আমি। রাকিব চিন্তিত স্বরে পুনরায় প্রশ্ন করল, মেঘ কোথায়? আবির জবাব দিল, আছে এখানে। রাকিব মৃদু হেসে প্রশ্ন করল, মেঘেকে নিয়ে আসবি অফিসে? আবির হ্যাঁ রাখছি বলে কল কেটে দিয়েছে। আবির ফোন পকেটে রাখতে রাখতে স্বভাবসুলভ ভারী কণ্ঠে শুধালো, এখন বাসা না গেলে কি খুব সমস্যা হবে? আমার একটা মিটিং আছে। মিটিং শেষ করে তোকে বাসায় দিয়ে আসলে চলবে? মেঘ ঘাড় কাত করে সম্মতি দিল। তারপর অফিসের উদ্দেশ্যে চলে গেছে। অফিসে গেটের সামনে আসতে রাকিব আর রাসেল একটা তাজা ফুলের তোড়া নিয়ে হাজির হলো। মেঘের দিকে চেয়ে তোড়া এগিয়ে দিয়ে হাসি মুখে রাকিব বলল, ওয়েলকাম ম্যাডাম। মেঘ কপাল কুঁচকে তাকিয়ে বললেন, আমি ম্যাডাম হলে কিভাবে? আমি তো, এইটুকু বলেই রাকিব ধমকে উঠলেন, যা দিচ্ছি নেন। এত কথা বলতে হয় কেন? মেঘ আর কথা বাড়ালো না, চুপচাপ ফুলের তোড়া নিল। তারপর আবিরের পিছন পিছন আবিরের ক্যাবিনে চলে গেল। আবির ক্যাবিনের দরজা আটকে বলল, হিজাব খুলে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আয়। মেঘ কিছুক্ষণের মধ্যে হাত মুখ ধুয়ে হিজাব খুলে চুল ঠিক করে বেরিয়ে এসেছে। আবির টেবিলের পাশে দাঁড়িয়ে ল্যাপটপে কিছু একটা চেক করছে। মেঘ রুমে আসতেই আবির নিজের চেয়ার দেখিয়ে বলল, বস এখানে। মেঘ বিড়বিড় করে বলল, এটা তো আপনার চেয়ার। আবির চোখ রাঙিয়ে তাকালো। মেঘ মাথা নিচু করে চুপচাপ আবিরের চেয়ারে বসে বলল। আবির 2 মিনিট ল্যাপটপে কাজ করে ভারী কণ্ঠে বলল, আমি শাওয়ার নিতে যাচ্ছি, কেউ ডাকলে দরজা খোলা দরকার নেই, তুই নিজের মতো করে রেস্ট নে। আবির 5 মিনিট শাওয়ার নিয়ে কোমরে তোয়ালা জড়িয়ে ওয়াশরুম থেকে তাড়াহুড়ো করে বেরিয়েছে। চোখে মুখে চিন্তার ছাপ। আচমকা আবিরকে এভাবে দেখে মেঘের বুকটা কেঁপে উঠল। উন্মুক্ত শরীর, শুধু কোমর থেকে হাঁটু পর্যন্ত ঢাকা, মেদহীন পেটে 6 প্যাকে হালকা ছিন দেখা যাচ্ছে। শরীর থাকা বিন্দু বিন্দু পানি কণাগুলো চিকচিক করছে। তা দেখে মেঘের হৃদয়স্পন্দ মাত্রা বেড়ে যাচ্ছে, নিঃশ্বাস ভারী হয়ে আসছে। আবির এসে চেয়ারে 2 হাতল ধরে মেঘের ঘনিষ্ঠ হয়ে মেঘের দিকে তাকালো। মেঘ বিস্ময় চোখে চেয়ে আছে আবিরের চোখের দিকে। এই চোখে ক্রোধ এখনো কমেনি। এত কাছে আসতে আবির নিঃশ্বাস ছুড়ে দিল মেঘের লালিত মুখমণ্ডলে। মেঘের রক্ত সঞ্চালন বেড়ে যাচ্ছে। মনে হচ্ছে মেঘের শিরায় শিরায় তুফান চলছে। আবিরের দৃষ্টি মেঘের নেত্রে নিবদ্ধ। কণ্ঠ 4 গুণ ভারী করে শুধালো, ওই ছেলে তোর হাত ছাড়া অন্য কোথাও ছুঁয়েছে? আবির প্রশ্ন মেঘের কর্ণপাত হলো কি না কে জানে। খানিকটা সময় সময় পর মেঘ চিবুক নামাতে নিল। আবির 2 আঙ্গুল আটকে দেয়। মেঘ পুনরায় আবিরের মুখের পানে তাকায়। চোখে মুখে ক্রোধে স্পষ্ট। আবির পুনরায় রাগান্বিত কণ্ঠে বলল, বল শুধু আর কোথায় ছুঁয়েছে? ওকে জ্যান্ত কবর দিয়ে আসবো। আবির ভাইয়ের মুখ ভয়ঙ্কর কথা শুনে মেঘের শরীর কেঁপে উঠল। ঢুক গেল। ফাঁকা ফাঁকা কণ্ঠে বলল,
আর কোথাও ছুঁয়নি। আমি ভারী কণ্ঠে প্রশ্ন করলো, সত্যি তো? মেঘ আস্তে করে বলল, সত্যি। এর মধ্যে দরজায় রাসেল ডাকছে, আবির, মিটিংয়ের সময় হয়ে গেছে। আবির এবার দীর্ঘশ্বাস ছেড়ে মেঘের থেকে দূরে সরে দাঁড়ালো। টেবিলের উপর রাখা ফোনে টাইম দেখে নিল। একটা শার্ট আর প্যান্ট পরে রেডি হয়ে চলে যাচ্ছিল। দরজা পর্যন্ত গিয়ে থমকে দাঁড়ালো। মেঘের দিকে চেয়ে বলল, দরজাটা ভিতর থেকে বন্ধ করে রাখ। কফি আর নাস্তা দিতে বলে যাচ্ছি, দরজা থেকে নিবি। কেউ ভিতরে যেন না ঢুকে। আমি মিটিং শেষ করে আসছি। আবির চলে গেছে কিছুক্ষণের মধ্যে। আবিরের পিএস কিছু খাবার আর 1 কাপ কফি নিয়ে আসছে। মেঘ নাক পর্যন্ত ওড়না টেনে মাথা নিচু করে খাবারগুলো নিল, তারপর দরজা বন্ধ করে ওড়নার সরে রুমটা ভালোভাবে দেখছে। দেওয়ালে কিছু কিছু মোটিভেশনে লেখা, আর সাথে একটা দেওয়ালে 2 হাতে ছবি আঁকা। যে ছবিটা আবির ভাইয়ের ফোনে মেঘ দেখেছিল। একটা বড় হাতের উপর একটা পিচ্চি হাত শক্ত করে ধরা, নিচে 2টা লাইন লেখা, আমার হাতে প্রাণ আছে যতদিন, এই হাত ছাড়ব না আমি ততদিন। তার নিচে ডি এভাবে লেখা। অক্ষর দেখে মেঘ কপাল কুঁচকে চেয়ে আছে, মাথায় কিছু ঢুকছে না। ডি দিয়ে কার নাম হতে পারে? মেঘের নাম এম দিয়ে, জান্নাত আপুর নাম জে দিয়ে। মেঘ বিড়বিড় করে বলল, তাহলে কি জান্নাত আপুর অন্য কোনো নাম আছে?